আপনারা শাশুড়ি বৌমা দুজনেই প্রেগনেন্ট। ডাক্তারের কথা শুনে ইরা ও তার শাশুড়ি দুজনেই কিছুটা লজ্জা পেল। আপনার এই বয়সে বাচ্চা নেওয়াটা মোটেও উচিত হয়নি। আপনার শরীরের উপর যথেষ্ট ঝুঁকি আছে। এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। যেখানে আপনার পুত্রবধূ প্রেগনেন্ট, আপনার এখন তাকে দেখাশোনা করা উচিত। সেখানে আপনি নিজেই, আমি আর কদিনই বা বাঁচবো, আমার বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসলেই আমি খুশি হব। শাশুড়ির প্রেগনেন্সির বিষয়টা নিয়ে ইরা বেশ ইতস্তবোধ করছে। আপনার ইচ্ছা, ঠিক আছে, আপনাদের ফাইলগুলো দিন, আমি চেক করে দিচ্ছি। দুজনেই বেশ রেস্টে থাকবেন, বিশেষ করে আপনি। প্রথম 3 মাস বাচ্চার জন্য খুব ইম্পর্টেন্ট। ইরা মনে মনে ভাবল, এমন বেহায়া একটা পরিবারে কেন যে বিয়ে হয়ে আসলাম নিজেই বুঝতে পারছি না। এতগুলো কথা শুনতে হলো শুধুমাত্র তাদের বেহায়াপানার জন্য। এই বয়সে এসে কেউ এসব করেছি, আবার এসব নিয়ে বড় গলা করে কথাও বলে। বাসায় আসার পর ড্রয়িং রুমে বসে আছে সবাই। ইরার মামা সাইফুল সাহেব বলল, দেখুন বিআই সাহেব, এই বয়সে এসে আপনার এমন একটা সিদ্ধান্ত নেওয়া আমার মনে হয় মোটেও উচিত হয়নি। আরে আপনার ছেলেকে বিয়ে করিয়েছেন, আপনার ছেলের বউ নিজেই পোয়াতি। কোথায় এখন আপনারা মিলে তার দেখাশোনা করবেন, তা না নিজেরাই সন্তান নিতে চাচ্ছেন? না, এটা কেমন কথা হলো? আপনারা আমাদের পার্সোনাল বিষয় নিয়ে কেন কথা বলছেন সেটাই বুঝতে পারছি না। মেহমান মানুষ, বাসায় এসেছেন, নাস্তা করবেন, চলে যাবেন। আমার বেডরুম নিয়ে মাথা ঘামাবেন না দয়া করে। মাথা ঘামাবো না বলছেন? আমার ভাগ্নিকে বিয়ে দিলাম আপনাদের পরিবারে, আর এখন দেখছি আপনাদের কোনো মান সম্মান বলতে কিছুই নেই। আপনাদের জন্য আমাদের যদি রাস্তাঘাটে অপমানিত হতে হয়, মানুষের কথা শুনতে হয়, তাহলে তো অবশ্যই মাথা ঘামাতে হবে। এরা শ্বশুর এবার দাঁড়িয়ে বলল, আপনাদের যদি বেশি সমস্যা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখার দরকার নেই, এক্ষুনি চলে যেতে পারেন। আপনি আমার মামাকে এভাবে অপমান করতে পারেন না। আরে আপনারা কি বুঝতে পারছেন না আপনাদেরকে নিয়ে লোকজন হাসাহাসি করবে? আপনাদের জন্য দুদিন পর আমরা সবাই বাসা থেকে বের হতে পারবো না। কি করেছি আমি, কি অপরাধ করেছি? এই বয়সে আমার বউকে ভালোবাসা কি অন্যায়? আমার যা খুশি আমি তাই করব, কাউকে কৈফত দিতে পারবো না। যা সমস্যা হবে সে আমার বাসায় না থাকলে অন্য কোথাও চলে যেতে পারে বলে চলে গেলেন। এত অপমানের পর ভাগ্নি তো শ্বশুর বাড়িতে আমি আর থাকতে পারলাম না। মামার অপমান ইরা কিছুতেই মেনে নিতে পারছিল না। স্বামী আকিবের দিকে তাকালো একবার, সে এখনো বোবা হয়ে আছে। ইরা দ্রুত ঘরে এসে তার বিছানাপত্র সব এলোমেলো করে দিতে লাগলো, সাজানো ঘর নষ্ট করতে শুরু করলো। আকিব ছুটে এসে বলল, কি করছো তুমি এসব? কেন এমন করছো? এটা তো কিছুই না, আমি এই বাচ্চা নষ্ট করে ফেলবো আজকেই বলে নিজেকে আঘাত করতে শুরু করলো। আকিব তাড়াতাড়ি নিজের বউকে ধরে পড়ল। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলবো তোমার মামাকে ফোন করবে, ওনাকে আমার পক্ষ থেকে একটা সরি বলা হবে। তোমার বাবা এই বয়সে এরকম একটা বেহায়াপানা করে আবার বড় গলা করে কথা বলে কি করে? একেই বলে চোরের মায়ের বড় গলা। এখনো উনি বুঝতে পারছেন না লোকজন কিভাবে হাসাহাসি করবে আর আমার মামার সাথে এরকম ব্যবহার করে। কই, তুমি তো একটা কথা বললে না? বিষয়গুলো এত দ্রুত ঘটে গেছে, আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু আমি বুঝতে পারছি আমার কি করতে হবে। দেখো, তোমাকে আমি সাব জানিয়ে দিচ্ছি, যদি তুমি তোমার বাবা মায়ের এই বয়সে সন্তান জন্ম দেওয়াটা আটকাতে না পারো, তাহলে কিন্তু আমাদের সন্তানের মুখ তুমি দেখবে না। এটাই আমার শেষ কথা। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। কথাটা বলে বিছানায় ধপ করে বসে পড়ল ইরা, আর আকিব পড়ে গেল প্রচন্ড টেনশনে। জাহানারা বেগম নিজের ঘরে এসে স্বামীকে বললেন, আচ্ছা আমরা কি সত্যি কাজটা ঠিক করলাম? তুমিও কি এখন ওদের মতো শুরু করলে নাকি? এখানে ঠিক বা ভুলের কি আছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমরা তো স্বামী স্ত্রী। আরে আমরা বুড়ো হয়ে গেছি বলে কি আমাদের ভালোবাসা কমে যেতে হবে, নাকি আমাদের দুজনকে আলাদা থাকতে হবে? লোকের কথা শুনে তুমি নিজে মন খারাপ করবে না। আমরা অন্যায় কিছু করিনি, সমাজ কেন এটাকে খারাপভাবে দেখতে চাইছে সেটাই আমি বুঝতে পারছি না। এমন সময় ঘরে এলো ইরা ও আকিব। তাদের দেখে আমজাদ আলী কিছুটা বিরক্ত হয়ে বললেন, তোমরা আবার এই ঘরে কেন এলে? বাবা, ইরা তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। হ্যাঁ বাবা, আমি আপনার সাথে তখন খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে ক্ষমা করবেন। তাছাড়া আপনাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বললাম, যেটা মোটেও ঠিক হয়নি। আর আমার মামাকে এভাবে আপনাদের বিষয় নিয়ে কথা বলার জন্য ডেকে আনাটাও আমার অপরাধ হয়ে গেছে। আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। জাহানারা বেগম হাসি মুখে পুত্রবধূকে আদর করে বললেন, তুমি আমাদের মেয়ের মতো, তোমার উপর রাগ করে কি আমরা থাকতে পারি? আর বাবা, আপনি আমার উপর এখনো রেগে আছেন? আমজাদ আলী গম্ভীর কণ্ঠে বললেন, আমি তোমার উপর রাগ করে আর থাকবো না, যদি এক্ষুনি তুমি আমাকে 1 কাপ গরম চা দিতে পারো। কথাটা শুনে ঘর ভর্তি সবাই হেসে উঠল। পরদিন সকালবেলা জাহানারা বেগম যখন রান্নাঘরে রান্নার কাজ শুরু করতে গেলেন, তখন পেছন থেকে এসে বলল, মা, আপনার জন্য 1 গ্লাস গরম দুধ নিয়ে আসলাম, সকালবেলায় এই গরম দুধ খেয়ে নিন, তাহলে আপনার শরীরে শক্তি পাবেন। তাছাড়া আপনার এখন শরীরের প্রতি আরো যত্নশীল হওয়া দরকার, আপনি ভারী ভারী কাজকর্ম করবেন না। জাহানারা বেগম হেসে বললেন, আমাকে যে এত সাবধান করছো, তুমি নিজেও তো মা হবে, সে খেয়াল আছে নাকি শুধু শাশুড়ির কথা চিন্তা করছো? মা, আপনার ছেলে আমার অনেক খেয়াল রাখে, আমার নিজের জন্য কোনো চিন্তা করতে হয় না, তাই আমি আপনার জন্য চিন্তা করছি। নিন, এবার গরম দুধটা খেয়ে নিন। দুধের গ্লাসটা সরিয়ে দিয়ে ইরার শাশুড়ি বলল, আমি তো দুধ খাই না বৌমা। কথাটা শুনে বেশ চমকে গেল ইরা। বুঝতে পেরেছি, আপনি আমার উপর এখনো রেগে আছেন, তাই তো? না মা, আমি তোমার উপর একদম রেগে নেই। তাহলে দুধ খেতে চাচ্ছেন না কেন? বৌমা, আসলে আমি কখনোই দুধ খাই না, দুধে আমার অ্যালার্জি আছে। ইরা যেন আকাশ থেকে পড়ল, দুধে আপনার অ্যালার্জি আছে? সে কথা তো আমি আগে জানতাম না। যাই হোক, এখন যেহেতু আপনি কনসেপ্ট করেছেন, একটু তো খেতে পারেন। না বৌমা, আমি কখনোই দুধ খাই না, এটা বরং তুমি খাও বলে তিনি জোর করতে লাগলেন। তখনই দরজায় কলিং বেল বাজলো। তুমি এটা খাও, আমি দেখি কে আসলো। শাশুড়িমা বের হতেই ইরা যেন হাঁপ ছেড়ে বাঁচল।
দরজা খুলে দিল জাহানারা বেগম। আকিব ঘরে এসে বলল, মা আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছি। আমাদের জীবনে এখন এত বড় একটা সুখের মুহূর্ত, তাই ভাবলাম বাসায় সবার জন্য মিষ্টি নিয়ে আসি। খুব ভালো করেছিস, যা ঘরে গিয়ে বৌমাকে দে আগে, তুমি একটা খাও আগে, তারপর না হয় ইরাকে দিব। এমন সময় ইরা ছুটে এসে বলল, কোনো দরকার নেই, এখন দুপুরের খাবার সময়, মা এসব খেলে আর খেতে পারবে না, এখন এটা আমাকে দাও, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দুপুরে খাওয়ার পর বিকালে না হয় আমি মাকে নিজের হাতে মিষ্টি খাইয়ে আসবো। মা আপনি যান, টেবিলে গিয়ে বসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। তোর মতো একটা মেয়ে আছে বলে আমার আর কোনো টেনশন নেই। শাশুড়িমা চলে যেতেই ইরা আকিবকে একটা বাড়ি মেরে বলল, তুমি কি বোকা নাকি? তোমার মাকে এখন মিষ্টি খাইয়ে দিচ্ছ, পরে ঔষধ মিক্স করে কি আর খাওয়াতে পারবো? আকিব মাথা চুলকে বলল, আমি তো ভাবলাম এতক্ষণে তুমি দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছো, তাই আমি আর মিষ্টি নিয়ে টেনশন করিনি। আরে খাওয়াতে আর পারলাম কোথায়, তোমার মা যে মিষ্টি খায় না সেটা তুমি জানো না, একটা গাধা কোথাকার। বলে ইরা ভিতরে চলে গেল। বিকালে আমজাদ আলী বিছানায় হেলান দিয়ে বসে আছে। এমন সময় তার স্ত্রী জাহানারা বেগম এক কাপ চা নিয়ে এসে বললেন, নাও তোমার জন্য চা নিয়ে আসলাম, তুমি একটু আমার পাশে বসে কথা বলো, তুমি সারাদিন কাজে কর্মে থাকো, তুমি আমার পাশে বসো, তাহলে চাটা খেতে আমার আরো ভালো লাগবে। এদিকে বাহির থেকে আকিব সবকিছু দেখে নিজের ঘরে গেল স্ত্রীকে জানাতে। আকিব ঘরে গিয়ে ইরাকে বলল, আমি দেখে আসলাম ওরা দুজনে বিছানায় বসে গল্প করছে, এটাই সুযোগ, এখনই মিষ্টিগুলো নিয়ে যেতে হবে। আমি আগে ঔষধ গুঁড়ো করে মিষ্টির সাথে মিক্স করে রেখেছি, এবার শুধু যে কোনোভাবে তোমার মাকে এটা খাওয়ানোর পালা, তারপর তোমার মায়ের পেটের সন্তান নষ্ট হয়ে যাবে, ব্যাস আমি চিন্তা মুক্ত। আকিব একটু চিন্তা করে আবার বলল, ইরা আমার মাথায় একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, আচ্ছা আমরা কোনো অন্যায় করছি না তো মায়ের সাথে? তোমার মতো একটা বোকা আমি আমার লাইফে দেখিনি, তোমাকে বিয়ে করেই আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আর দুদিন পর তোমার মায়ের সন্তান যদি জন্ম হয়, তারপর তোমার সম্পত্তিতে বড় হয়ে ভাগ বসায়, তখন কেমন লাগবে? এই চড়ুই পাখি সাইজের বাড়ি দুভাগ হয়ে গেলে আর কি থাকবে? আর বাড়িতে আছে কিছু জমি, সেটাও কিন্তু দুই ভাগ হয়ে যাবে, আর তাছাড়া লোকে যে হাসাহাসি করবে তোমাকে আর আমাকে নিয়ে, সেটা চিন্তা করে দেখেছো একবার? আকিব সব কথা শুনে তারপর বলল, তুমি ঠিক বলেছ, আমার মায়ের এই মুহূর্তে সন্তান জন্ম দেওয়া মোটেও আমাদের জন্য ভালো হবে না, তুমি যেটা চাচ্ছ সেটাই করি, চলো মাকে মিষ্টি খাইয়ে আসি। তারপর তারা দুজনে মায়ের ঘরে চলে গেল। জাহানারা বেগম স্বামীর পাশে বসলেন। ঠিক তখনই ইরা এসে বলল, আমরা জানি আপনারা দুজনে এখানে বসে আছেন, তাই আমরা চলে আসলাম আপনাদেরকে মিষ্টি মুখ করাতে। এ কি মিষ্টি নিয়ে এসেছো? কেন বাবা, আমাদের পরিবারে এত সুখের মুহূর্ত, আমরা কি মিষ্টি মুখ করতে পারবো না? এই বলে ইরা শ্বশুরকে মিষ্টি মুখ করিয়ে দিল। তারপর আর একটা মিষ্টি নিয়ে শাশুড়িকে বলল, এবার আপনিও মিষ্টি মুখ করে নিন মা। বলে যে মুখে দিতে যাবে, তখনই আমজাদ আলী তার হাত ধরে বলল, এটা কি করছো? তুমি মিষ্টি কেন খাচ্ছ জাহানারা? আরে মিষ্টির মধ্যে সুগার আছে, তোমার এসব খাওয়া বারণ, তুমি ভুলে গেছো? বাবা একটা মিষ্টি খেলে কি আর হবে, একটু তো খেতেই পারে তাই না? ওরা তো ঠিকই বলেছে, আমি একটা মিষ্টি খাই আজকে, তাতে কি আর হবে বলো? জাহানারা বেগম ছেলের বউয়ের হাত থেকে মিষ্টি হাতে নিয়ে বললেন, আমি খাবো, তবে তার আগে তোমাকে একটা খেতে হবে। এরা তৎক্ষণাৎ তার হাত ছাড়িয়ে বলল, না আমি খাবো না। কেন? এতক্ষণ আমাকে খাওয়ানোর জন্য জোর করেছো, এখন তুমি নিজেই খাবে না বলছো কেন? এরা শ্বশুর আর শাশুড়ি তাকে মিষ্টি খাওয়ার জন্য জোর করছে, আর আকিব ও তার স্ত্রী কিভাবে কি করবে বুঝতে পারছে না। সম্মানিত ভিউয়ার্স, এরপর ইরা তার স্বামী কি করবে তা দেখতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। গল্পটির রচনায় অভিক, চিত্রগ্রহণ ইপ্তি হোসেন, চিত্রগ্রহণ ইপ্তি হুসাইন। ধন্যবাদ।